এর আগেও শুভেন্দু অধিকারীর যারা পিএ ছিলেন, আত্মসহায়ক ছিলেন, তাদেরকেও খুন করানো হয়েছে। তো সেই সব বিষয় ক্যালকুলেট করে এখন পরিষ্কারভাবে মনে হচ্ছে যে কোথাও না কোথাও যে ব্যক্তিটা বলেছিল 4 তারিখের পর ডিজে বাজাবে, যে বলেছিল যে স্বরাষ্ট্রমন্ত্রীর কোন বাবা আছে, প্রধানমন্ত্রীর কোন বাবা আছে, গুজরাটিদের কোন বাবা আছে যারা বাঁচাবে, তো সে আমার মনে হচ্ছে যে সেই যে ডিজে বাজাবে বলেছিল পুরোপুরি না বাজাতে পারলেও সে একটা চেষ্টা করেছে। চন্দ্রনাথ খুনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে চলছে বিরাট টালমাটাল। ঘটনায় টিএমসি ও বিজেপির মধ্যে দোষারোপ শুরু হয়েছে। খুনের পিছনে কারা রয়েছে তা জানতে তদন্ত করছে পুলিশ। সাধারণ মানুষের মধ্যেও ভয় তৈরি হয়েছে। বিভিন্ন দলের নেতারা নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছেন। প্রশাসনের দাবি, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং দ্রুত দোষীদের গ্রেফতার করা হবে। সেই নিয়ে কথা বললেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক পঙ্কজ বিশ্বাস। গতকাল পঙ্কজদার চন্দ্রনাথ রথের ব্রুটাল মার্ডার হলো। আমার প্রথম প্রশ্ন, নেপথ্যের কাহিনীটা কি? দেখো, কাহিনী কি হতে পারে আমরা সাংবাদিক হিসেবে এটা জাজ করতে পারি, কিন্তু কি হয়েছে এক্স্যাক্টলি তো আমরা কেউ জানি না এখন অব্দি। তবে যেটা মনে হচ্ছে সব থেকে বড় কারণ, এর পিছনে অনেক টিপ কারণ যদি বলো, তাহলে আমার মনে হয় এটা শুভেন্দু অধিকারীর উপরে সরাসরি টার্গেট। কেন টার্গেট? নন্দীগ্রামের যে নির্বাচন হয়েছিল, এবারে না 2021-এর কথা বলছি, সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছিলেন, আপনারা সকলেই জানেন। তো সেই নির্বাচন থেকে শুরু করে আজকে, শুধু এখনই নয়, শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে তখন থেকেই চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর সঙ্গে একেবারে ছায়া সঙ্গীর মতন আছেন। ব্যক্তিগত কাজ থেকে শুরু করে তার সমস্ত পলিটিক্যাল অ্যাকশন, পলিটিক্যাল প্ল্যানিং, প্লটিং, ইকোনমিক সমস্ত কিছু এটা চন্দ্রনাথ রথই দেখেন। আজ থেকে নয়, যখন শুভেন্দু অধিকারী পরিবহন মন্ত্রী ছিলেন সেই সময় থেকে। তারপরে শুভেন্দু অধিকারী যখন দল পরিবর্তন করেছেন, বিজেপিতে এসেছেন, তখনও কিন্তু তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গ ছাড়েননি। শুভেন্দু অধিকারী চন্দ্রনাথ রথকে এতটাই বিশ্বাস করতেন যে তার সমস্ত কিছু উনি সামলাতেন, এবং চন্দ্রনাথ রথও শুভেন্দু অধিকারীকে দল মতের উপরে উঠে পছন্দ করতেন রাজনৈতিক ব্যক্তি হিসেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় হারলেন, সেই নির্বাচন করতে গেলে তার পেছনে অনেক রাজনৈতিক অঙ্ক থাকে। সবার আগে ওখানকার সোশ্যাল স্ট্রাকচার দেখা হয়, যে ওখানে কি বিভাজন রয়েছে মানুষের মধ্যে, হিন্দু আছেন কতজন, মুসলমান আছে কতজন, মুসলমান হলে তার মধ্যে কি কি ডিভিশন আছে, শিয়া আছে কিনা, সুন্নি আছে, বড় লোক না গরিব মানুষ, পয়সার দিক থেকে কিরকম, সোশ্যাল স্ট্রাকচার, ইকোনমিক স্ট্রাকচার দেখা হয়। এইভাবেই তারপরে প্ল্যানিং প্লটিং সব করা হয়। তো যত প্ল্যানিং অ্যান্ড মানে অর্থনৈতিক থেকে শুরু করে সেখানকার রাজনৈতিক সমস্তটাই কিন্তু চন্দ্রনাথ রথ দেখতেন। এবং এবারও শুভেন্দু অধিকারী ভবানীপুরে এত খুল্লা খেলতে পেরেছিলেন, তার পেছনে নৈপথ্য কারিগর ছিলেন এই চন্দ্রনাথ রথ। প্রথম ফেজে উনি কাজ করেছিলেন নন্দীগ্রামের জন্য, এবং সেকেন্ড ফেজে উনি কাজ করেছিলেন ভবানীপুরের জন্য। এবং প্রত্যেক জায়গায়, নন্দীগ্রামেও এবারও শুভেন্দু অধিকারী জিতেছেন, সেখানেও মার্জিন ভালো ছিল, 10,000-এর উপরে মার্জিন ছিল। ভবানীপুরে জিতেছেন, সেখানে সবচেয়ে বেশি মার্জিন ছিল, 15,000 শুভেন্দু অধিকারী পার্সোনাল মার্জিনের কথা বলছি। আর 21-এ হচ্ছে 1956। তো 3টে যে বেজের জয়, তার পেছনের কারিগর শুভেন্দু অধিকারী অবশ্যই। পুরোটা চন্দ্রনাথ রথ এ কথা আমি বলছি না, অবশ্যই শুভেন্দু অধিকারীর মাস্টার প্ল্যান তো অবশ্যই আছে, কিন্তু সেই মাস্টার প্ল্যান এক্সিকিউট করা এবং সেই প্ল্যানগুলোকে এক্সিকিউট করতে সহযোগিতা করা, এই কাজগুলো করেছেন চন্দ্রনাথ রথ। মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই হারটা মানতে পারেননি? নন্দীগ্রামের পর আবার ভবানীপুর, আর এবার তো নন্দীগ্রাম ভবানীপুর বোথ। তো মমতা বন্দ্যোপাধ্যায় যে পলিটিক্যাল কেরিয়ার যে শেষ হয়ে গেল, এর অন্যতম কারিগর শুভেন্দু অধিকারী। যেমন শুভেন্দু অধিকারীর হয়ে এক্সিকিউশনার ছিলেন এই চন্দ্রনাথ রথ। তো মমতা বন্দ্যোপাধ্যায় কি চন্দ্রনাথ রথকে সরিয়ে দিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় যে পলিটিক্যাল কেরিয়ারটা যে শেষ হয়ে গেল, এটার কি বদলা নেওয়া হলো? এবার আপনি বলতেই পারেন মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজেই প্ল্যানিং করেছেন? না, হতেও পারে যে তিনি করেননি, কাউকে দিয়ে করিয়েছেন। কারণ নেতারা কিভাবে প্ল্যান করান এটা বাংলার মানুষ সকলেই জানেন। চন্দ্রনাথ রথকে কে মেরেছে? আপনি টিএমসি যদিও নাম নিলেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কনসেন্টে এই মার্ডারটা হয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো অবশ্যই শুভেন্দু অধিকারীকে পছন্দ করেন না, আমরা জানি। এবং সব থেকে বেশি যদি শত্রুতা কেউ পার্সোনাল জায়গায় নিয়ে গিয়ে থাকে, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে উঁচু জায়গায় উঠবেন, সেই জায়গাটা শুভেন্দু অধিকারীও মেনে নিতে পারেননি। কারণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে যে সমস্ত ঘটনার উপরে ভর করে, তার মধ্যে যদি একটা সিঙ্গুর হয়, তার থেকে বড় ঘটনা ছিল কিন্তু মেদিনীপুর কেন্দ্রিক। বিশেষ করে
নেতাইয়ের ঘটনা, বিশেষ করে নন্দীগ্রাম নেতাই আশপাশের যে ঘটনাগুলো ছিল এই এরিয়ার, সেই ঘটনাগুলোকে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তো ওখানে যেতেন না, ওখানে শুভেন্দু অধিকারী রাজনীতিটা করতেন, শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী সেই সময় থেকে বাঘের বাচ্চার মতন কাজ করেছিলেন, সেখানে সিপিএম এর বড় বড় নেতাকে ওখানে ঠান্ডা করে দিয়েছিলেন। সিপিএম এর সব থেকে বড় বড় যারা লিডার ছিল তাদেরকে পলিটিক্যালি নিউট্রালাইজ করেছিলেন যে ব্যক্তি, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। লক্ষণ শেঠকে বাম আমলে, ওই বামের ভরা জোয়ার আমলে লক্ষণ শেঠকে হারিয়েছিলেন এবং লক্ষণ শেঠকে তাড়া করে হারিয়েছিলেন। এর আগেও শুভেন্দু অধিকারীর যারা পিএ ছিলেন, আত্মসহায়ক ছিলেন, তাদেরকেও খুন করানো হয়েছে। তো সেই সব বিষয় ক্যালকুলেট করে এখন পরিষ্কার ভাবে মনে হচ্ছে যে কোথাও না কোথাও যে ব্যক্তিটা বলেছিল 4 তারিখের পর ডিজে বাজাবে, যে বলেছিল যে স্বরাষ্ট্রমন্ত্রীর কোন বাবা আছে, প্রধানমন্ত্রীর কোন বাবা আছে, গুজরাটিদের কোন বাবা আছে যারা বাঁচাবে, তো সে আমার মনে হচ্ছে যে সে যে ডিজে বাজাবে বলেছিল পুরোপুরি না বাজাতে পারলেও সে একটা চেষ্টা করেছে। কিন্তু তারও মনে রাখা উচিত যে 10-12টা কেসে তার নাম আছে, আর 12টা কেস এখনো রেডি হচ্ছে, যে কেসগুলোতে আগামী দিনে ওর নাম থাকবে এবং প্রমাণ সহ থাকবে। কবে, কোথায়, কোথা থেকে ও টাকা নিয়েছে, কোন গাড়িতে করে টাকা এসছে, কোন ফ্ল্যাটে বসে কার সাথে চুক্তি হয়েছে, সবটা আমাদের মতো তুচ্ছ সাংবাদিক যদি জানে, তাহলে এটা ভাববেন না যে এখানকার যারা লোকাল যারা এজেন্সিজ আছেন, সিআইডি, আইবি বা পলিটিক্যালি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অন্যান্য নেতারা যে জানেন না, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। পঙ্কজ দা, পোস্ট পোল ভায়োলেন্স আটকানোর জন্য নির্বাচন কমিশন প্রচুর পদক্ষেপ নিয়েছে, এমনকি কেন্দ্রীয় বাহিনীকে প্রথমে 60 দিন রেখেছেন, তারপর আনলিমিটেড পিরিয়ডের জন্য এখন রাখা হয়েছে। আমার প্রশ্ন হলো, নির্বাচন 2/3 মেজরিটি নিয়ে জেতার পরেও বিজেপি এতটাই ভালো ব্যবহার করেছে। আমরা দেখেছি সজলদাকে টিএমসি অফিস ভাঙতে না দেওয়া, আমরা দেখেছি সুকান্ত মজুমদারকে বালুরঘাটে টিএমসি অফিসের চাবি ফেরত দিয়ে দেওয়া। এসবের পরে কাল যখন চন্দ্রনাথ রথ এত ব্রুটালি মার্ডার হলো, এরপর কি বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ, বিক্ষোভ, বিদ্বেষ জেগে উঠবে? ওরা শীর্ষ নেতৃত্বের কথা না মেরে আনকন্ট্রোলেবল হয়ে যাবে এবং টিএমসি ওয়ার্কারদের ওপর বেধড়ক ভাবে আক্রমণ শুরু করবে, এবং আমরা কি আসছে দিনে কয়েকদিনের মধ্যে বিশাল ভাবে পোস্ট পোল ভায়োলেন্স দেখতে চলেছি? দেখো, একটা আঞ্চলিক দল এবং একটা সর্বভারতীয় দলের মধ্যে না পার্থক্য থাকে। এটা আমি শুধু বিজেপির ক্ষেত্রে বলছি না, কংগ্রেস হোক বা অন্যান্য দল, তাদেরও একটা না সারা ভারতবর্ষের মানুষকে জবাব দিতে হয়। এটাই পার্থক্য হচ্ছে দুটো দলের মধ্যে। এবার বিজেপি তো একটি রেজিমেন্টেড দল, এই রেজিমেন্টেড দলে যদি উপরের নেতৃত্ব কিছু বলে তাহলে গলা কেটে গেলেও সেটা মানতে হবে যদি দলে থাকতে হয়। অবশ্যই বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ আছে। যে চন্দ্রনাথ রথের সাথে আগের দিন অব্দি কথা হয়েছে, যে চন্দ্রনাথ রথ সেতুর মতো কাজ করত, সাংবাদিক থেকে শুরু করে যারা পলিটিক্যাল ব্যক্তিত্ব আছেন, রাজনৈতিক বিরোধী দলের ব্যক্তিত্ব থেকে শুরু করে যারা বিধায়ক, সাংসদ, চন্দ্রনাথ রথ হচ্ছে একটা সেতু শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রত্যেক ব্যক্তির। একটা বট গাছের মতন ছায়ার মতো সে কাজ করেছে। ব্যক্তিগতভাবে আমি কিছু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যখন আমার বাড়িতে যতবার আক্রমণ হয়েছে খোঁজ নিয়ে নিজে থেকে ফোন করেছে, যতবার আমার উপরে কেস হয়েছে ততবার বেলের ব্যবস্থা করেছে। শুধু আমার নয়, প্রত্যেক সাংবাদিক যারা নিপীড়িত হয়েছেন, শুধুমাত্র পন্থী বলে বলবো না, যারা বিজেপি পন্থী নন, লোকানো ছোপানোর কিছু নয়, জনতা সব কিছু বোঝে, যারা বামপন্থীও ছিলেন বা যারা কংগ্রেস পন্থীও ছিলেন, প্রত্যেকের ক্ষেত্রে একই রকম ভাবে চন্দ্রনাথ রথ ব্যবহার করেছেন, আলাদা কিছু করেননি। তৃণমূলের বহু বড় বড় নেতারা যখন বিপদে পড়েছেন চন্দ্রনাথ রথকে ফোন করে সাহায্য নিয়েছেন। যারা অ্যারেস্ট পর্যন্ত হয়েছেন সেই সব লোকও বাঁচার জন্য, তারা তো যারা ভিডিও দেখবেন তারা জানবেন আপনারা কে কখন চন্দ্রনাথ রথকে ফোন করেছিলেন, তো তারাও সাহায্য নিয়েছেন চন্দ্রনাথ রথের। ফলে এরকম একটা লোকের মরে যাওয়া, চন্দ্রনাথ রথ রাজনীতির ঊর্ধ্বে, তো সেই লোকটার মরে যাওয়াটাকে বিজেপি কর্মীরা, সাংবাদিকরা, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা কোনোদিন মেনে নিতে পারবে না। তো কিন্তু তার মানে এটা নয় যে আমরা ভায়োলেন্ট হয়ে যাব, আবার এটাও নয় যে আমাদের হাতে ছুরি পরানো আছে। কেউ যদি মনে করে যে ক্ষমতায় না থেকেও এত বাড়াবাড়ি করবে, তো আমাদের হাতেও ছুরি পরানো নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে এটাও যে আমাদের তো ভাবমূর্তির কথাও ভাবতে হবে বা আমাদের নিজেদের ভবিষ্যতের কথাও ভাবতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পার্টির উপর সম্পূর্ণভাবে কর্মীরা আস্থাশীল যে 9 তারিখটা গেলেই এর বিচার হবে। পঙ্কজ দা, শুভেন্দু অধিকারীর ডান হাতকে যখন এইভাবে মেরে দেওয়া
হয়, তার মানে কি এই যে আমরা বিজেপির ছোটখাটো নেতাদের মার্ডার হওয়ার একটা আশঙ্কা থেকে যায়? আশঙ্কা তো নিশ্চয়ই আছে। তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক শক্তি পশ্চিমবঙ্গে যতদিন বিদ্যমান থাকবে এটা হবেই, কিছু করার নয়। এটা তো রাজনৈতিক শক্তি নয়, এটা একটা অশুভ শক্তি। এই রাজনৈতিক শক্তির জন্ম হয়েছিল সিপিএম কে সরানোর জন্য। 2021 সালের মে মাসে এই রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছিল। তারপর এরা শুধুমাত্র একটা পয়সা কামানোর একটা কি বলবো, পয়সা কামানোর একটা প্ল্যাটফর্ম মাত্র, এটা কোনো রাজনৈতিক দল নয়। আর সরকার থেকে চলে যাওয়ার পর আপনারা সবাই দেখছেন, দর্শকরাও আমাদের দেখছেন যে কিভাবে এক এক করে মনোজ তিওয়ারি থেকে শুরু করে অন্যান্যরা নিজেদের ভুল বদলাচ্ছেন। কিভাবে একজন সাংসদ যিনি 1 মাসও হয়নি নির্বাচিত হয়েছেন, রাজ্যসভার সাংসদের কথা বলছি, তিনি দরবার শুরু করেছেন, বাবা আমাকে দলে নিয়ে নাও, আমি তো তোমাদেরই লোক, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। কিভাবে দুদিন আগে অব্দি বারাসাতের যিনি বিজেপি প্রার্থী তার এআই ছবি যিনি ভাইরাল করছিলেন, এখন তিনি বিজেপি করতেন, তো বিজেপির কানেকশন গুলো আছে, ফোন নাম্বার জানেন। রাত হতে না হতে তিনি সরাসরি রাজ্য সভাপতিকে ফোন করে বসেছেন, আরো লোকজনকে ফোন করে বসেছেন। এটা পয়সা কমানোর প্ল্যাটফর্ম মাত্র, এটা তো বেশি দিন থাকবে না। কারণ পয়সা কমানোর কিছু কিছু তৃণমূলের এখনো প্ল্যাটফর্ম থেকে গেছে, যার জন্য এই যোগগুলো এখনো আছে রক্ত খাওয়ার জন্য, মানে পয়সা খাওয়ার জন্য আর কি। কিলার্স দিয়ে চন্দ্রনাথ রথকে মারা হয়েছে, শার্প শুটার দিয়ে মারা হয়েছে। আপনার কি মনে হয় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এই ভাড়াটে কিলার্সদের নেওয়ার মধ্যে, পদ্ধতির মধ্যে জড়িত ছিল? দেখুন, পলিটিক্যাল মার্ডার গুলো অনেক ভাবে হয়। ধরুন কোন টপ লিডারশিপ যদি মনে করে যে আমি নিচু তলার কাউকে সরাবো, সেক্ষেত্রে টপ লিডারশিপ কোনো সাংসদ বিধায়ককে একটা ইনফরমেশন দিতে পারে, সাংসদ বিধায়ক তার নিচু তলার কোনো নেতাকে সুপারি দিতে পারে। এটা খুব একটা মানে বড় নেটওয়ার্ক হিসেবে কাজ করে। এমন ব্যাপার নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দুষ্কৃতীকে ফোন করে বললেন যাও গুলি করে দিয়ে আসো, গুলি হয়ে গেল, ব্যাপারটা ওরকম নয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে করেছেন, এখন তো তদন্ত চলছে, আমি তদন্ত যাতে ব্যাহত না হয় ওই জন্য আমি বলবো না যে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আমরা বলছি যে আমাদের সন্দেহ। জানেন, আমরা সাংবাদিক হিসেবে যেরকম পুলিশের সাথে মিশে ইনভেস্টিগেশন পার্টটা জানি, সেরকম দুষ্কৃতীরাও তো এইগুলোকে ব্যবহার করে। ফলে ওকে ট্র্যাক করা এমন কোনো বড় ব্যাপার নয়। যিনি বা যারা করিয়েছেন, এবং অপরাধীরা সবসময় ক্লু রেখে যায়, এবং ক্লু রেখে গেছে। কোন বন্দুক থেকে গুলিটা বেরিয়েছে, সেই বন্দুকের গুলিটার পেছনে তো একটা নাম্বার থাকে। সেই গুলিটা কোন বন্দুকে, কেমন বন্দুকে ব্যবহার হতে পারে, সেই বন্দুক পশ্চিমবঙ্গে কোথায় কোথায় বিক্রি হয়, সারা ভারতবর্ষে কোথায় কোথায় বিক্রি হয়, ইতিমধ্যে 1-2 বছরের মধ্যে কোথায় কোথায় থেকে বিক্রি হয়েছে কিনা, এই ধরনের বন্দুক অস্ট্রিয়ান গ্লক কোথায় কোথায় কারা কারা পশ্চিমবঙ্গে ব্যবহার করতে পারে, পুলিশও জানে কিভাবে তদন্ত করতে হয়। পুলিশকে শেখানোর কোনো প্রয়োজন নেই, তারা খুব ভালো জানে। আমরা যেটুকু ইনভেস্টিগেশন পার্ট শিখেছি সেটা পুলিশের কাছ থেকেই শিখেছি। 29শে মে যে মুহূর্তে ফলাফল ঘোষণা হলো, তারপরেই মমতা ব্যানার্জির বাড়ির সামনে থেকে রেল গার্ড সরিয়ে দেওয়া হলো, সিকিউরিটি কমিয়ে দেওয়া হলো। এমনকি দেখা গেল বিজেপি ওয়ার্কাররা মমতা ব্যানার্জির সিকিউরিটিকে বলছে চটি চাটা, আর কতদিন থাকবি এখানে। অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে থেকে স্ক্যানার সরিয়ে নেওয়া হলো। সেইখানে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি কি বিজেপিকে কোনো মেসেজ দিতে চাইছে যে টিএমসির শীর্ষ নেতাদের গায়ে হাত পড়লে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না, আমরাও কিছু না কিছু করতে পারি? দেখুন, আমি কখনোই বিশ্বাস করি না যে যারা দুষ্কৃতীকে দিয়ে পলিটিক্স কন্ট্রোল করা যায়, দুষ্কৃতীদের ব্যবহার করে। সমাজবাদী পার্টির লোকেরা আতিক আহমেদের মতো গুন্ডাদের, এবং আরো যারা সেই সময়কার বড় বড় গুন্ডা ছিলেন, আমি আলাদা করে নাম করে তাদের গ্লোরিফাই করতে চাই না, তো সমাজবাদী পার্টির যে মোডাস অপারেন্ডি ছিল, তৃণমূল কংগ্রেসের মোডাস অপারেন্ডিও সেম। তো তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে তারা সমাজবাদী পার্টির মতো আচরণ করবে, আজকেই বলতে না বলতে আমার মনে পড়ে গেল বলার সময় যে আজকেই সমাজবাদী পার্টির যিনি চিফ হয়েছেন তিনি এসে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কনগ্রাচুলেট করেছেন। কি কারণে করেছেন আমার জানা নেই। হারের কনগ্রাচুলেশন দেওয়া নাকি ওনার কোনো ব্যথা আছে, বিশেষ ব্যথা? আমার তো মনে হয় সমাজবাদী পার্টির ব্যথার জায়গাটা হচ্ছে এটা যে মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশের হয়ে প্রচারে গেছিলেন, এবং অগ্নিকন্যার তাপে ভস্ম হয়ে গেছিলেন অখিলেশ যাদব। তো সেই ব্যথায় তিনিও তার হারে এটা খোঁচা দিতে এলেন কিনা সেটা আমার জানা নেই। কিন্তু মূল টপিকে যেটা আমরা ফিরি সেটা হচ্ছে যে যেভাবে অখিলেশরা বা মুলায়ম সিংরা ওখানে অপারেট করতেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তো সেম টু সেম ওভাবেই অপারেট করেন। ওখানে যদি আতিক আহমেদরা থাকে, তাহলে এখানে জাহাঙ্গীর, শাহজাহান, আকবর, বাবররা আছেন। ম্যাটার অফ টাইম, 9 তারিখটা যেতে দিন, এই মাসের মধ্যেই দেখবেন পশ্চিমবঙ্গের অর্ধেক দুষ্কৃতির সাফায়া হয়ে গেছে।
অর্ধেক দুষ্কৃতী পুলিশকে মারবে আর পুলিশ পাল্টা অ্যাকশন নেবে, এনকাউন্টার করবে, গল্প শেষ হয়ে যাবে। কেউ মাটির তলায় যাবেন, কেউ চিতার ছাইয়ে উঠবেন, তফাৎ তো এইটুকুই। পঙ্কজের চন্দ্রনাথ রথকে যদি এভাবে মারা হয় তাহলে বিজেপির যতগুলো উইনিং এমএলএ রয়েছে তারা তো সবাই আন্ডার থ্রেট, এমনকি বিজেপির অফিস বেয়ারার্স আন্ডার থ্রেট, তাদের ফ্যামিলি আন্ডার থ্রেট। এবার কতজনকে সিকিউরিটি দেবে? এটা তো পসিবল নয় যে এতগুলো উইনিং এমএলএ এবং তাদের পরিবারকে সিকিউরিটি দেওয়া হবে। বিজেপি এই ব্যাপারটাকে কিভাবে সামলাবে? মানুষ সিকিউরিটি দেবে। প্রথম কথা হচ্ছে মানুষ সিকিউরিটি দেবে। এখন না সময়টা বদলে গেছে, এখন দুষ্কৃতীরা কে কোথায় লুকিয়ে আছে মানুষই খবর দিয়ে দেবে। কিন্তু আমি অ্যাপার্ট ফ্রম দিস পলিটিক্স থিং আমি পরিষ্কার আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে খুব বেশি সময় লাগবে না এই দুষ্কৃতীদেরকে কন্ট্রোল করতে।